হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, এই ক্লাসটি বিএ প্রোগ্রাম থার্ড সেমিস্টার এসিসি অর্থাৎ সেক হিসাবে যাদের সোশিওলজি আছে তাদের জন্য। এই ক্লাসটিতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং এবং তার যে উপভাগগুলি আছে সেই সম্পর্কে। তো মেথডস অফ স্যাম্পলিংয়ের ক্ষেত্রে আমরা যে ভাগ পাই সেটি হচ্ছে স্যাম্পলিংকে সাধারণত দুটি ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিং এবং দ্বিতীয়টি হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং। তো প্রবাবিলিটি স্যাম্পলিং এবং তার উপভাগগুলি নিয়ে আমরা এর আগের একটি ক্লাসে আলোচনা করেছি যে প্রবাবিলিটি স্যাম্পলিং কী এবং এর উপভাগগুলি কী, যেমন সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, সিস্টেমেটিক স্যাম্পলিং, স্ট্রাটিফাইড স্যাম্পলিং এবং ক্লাস্টার স্যাম্পলিং। এই ভাগগুলি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি এর আগের একটি ক্লাসে। তো এই ক্লাসটিতে আমরা নন প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের যে ভাগ এবং উপভাগ এবং তার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো শুরু করা যাক আজকের এই আলোচনা যে এই নন প্রবাবিলিটি স্যাম্পলিং কী, তার উপভাগগুলি কী, সেগুলি সম্পর্কে। তো নন প্রবাবিলিটি স্যাম্পলিং মেথড, একে বাংলায় যেটা বলা হয় সম্ভাবনাহীন নমুনাকরণ পদ্ধতি সমূহ। অর্থাৎ গবেষণা কার্যে যে স্যাম্পেল ব্যবহার করা হয় সেই স্যাম্পেলকে দুটো ভাগে ভাগ করা হয়। তার একটি ভাগ আমরা অলরেডি আলোচনা করেছি এবং দ্বিতীয় ভাগটি হচ্ছে সম্ভাবনাহীন নমুনাকরণ পদ্ধতিসমূহ অর্থাৎ নন প্রবাবিলিটি স্যাম্পলিং মেথড। তো এই সম্ভাবনাযুক্ত নমুনাকরণ পদ্ধতি অর্থাৎ প্রবাবিলিটি স্যাম্পলিং মেথড সম্বন্ধে জানার সাথে সাথে আমাদের এই সম্ভাবনাহীন নমুনাকরণ পদ্ধতি অর্থাৎ নন প্রবাবিলিটি স্যাম্পলিং মেথড সম্বন্ধেও ধারণা রাখতে হবে। তা না হলে এই গবেষণা কাজে আমাদের একটু অসুবিধা হবে। তো প্রকৃতপক্ষে যে নমুনাকরণ পদ্ধতিতে বৃহৎ জনসমষ্টি অর্থাৎ পপুলেশন প্রতিটি উপাদানের নমুনায় নির্বাচন হওয়ার সমান সম্ভাবনা থাকে না, সেই পদ্ধতিকেই সাধারণভাবে সম্ভাবনাহীন নমুনাকরণ পদ্ধতি বলা হয়। অর্থাৎ যে নমুনাকরণ পদ্ধতিতে বৃহৎ জনসমষ্টি অর্থাৎ পপুলেশন প্রতিটি উপাদানের নমুনায় নির্বাচন হওয়ার সমান সম্ভাবনা থাকে না, সেই পদ্ধতিকেই বলা হয় সম্ভাবনাবিহীন বা সম্ভাবনাহীন নমুনাকরণ পদ্ধতি। এই পদ্ধতিতে নমুনার উপাদানগুলি নিরপেক্ষভাবে নির্বাচন করা হয় না। যদি বিষয়টি অন্যভাবে বলি, যে নমুনা গঠনের ক্ষেত্রে নির্বাচন প্রক্রিয়া আংশিক পছন্দভিত্তিক অর্থাৎ নির্বাচনকারীর ব্যক্তিগত মতামত ও পছন্দ অপছন্দের উপর নির্ভর করে। অর্থাৎ নির্বাচন প্রক্রিয়ায় কোনো উপাদানের অন্তর্ভুক্ত হওয়ার ব্যাপারটি সম্ভাবনার উপর যতটা না নির্ভর করে, তার চেয়ে নির্বাচনকারীর ব্যক্তিগত নির্বাচনবোধ ও সুবিধা অসুবিধার উপর বেশি নির্ভর করে। এই রকম নমুনাকরণ পদ্ধতিকে তিনটি ভাগে বিভক্ত করা হয়। নাম্বার 1, বিচারভিত্তিক বা উদ্দেশ্যভিত্তিক নমুনাকরণ অর্থাৎ জাজমেন্ট অর পারপাসিভ স্যাম্পলিং। নাম্বার 2, সুবিধাজনক নমুনাকরণ অর্থাৎ কনভিনিয়েন্স স্যাম্পলিং। এবং নাম্বার 3, অংশ নমুনাকরণ অর্থাৎ কোটা স্যাম্পলিং। তো আমরা চলে যাব বিচারভিত্তিক বা উদ্দেশ্যভিত্তিক নমুনাকরণের ক্ষেত্রে।
যে বিচারভিত্তিক বা উদ্দেশ্যভিত্তিক নমুনাকরণ অর্থাৎ জাজমেন্ট অর পারপাসিভ স্যাম্পেলিং কি। তো এই পদ্ধতিতে বৃহৎ জনসমষ্টি থেকে নমুনা ব্যাপারটি সম্পূর্ণভাবে গবেষক বা অনুসন্ধানকারী বিচার বিবেচনা ও ইচ্ছার উপর নির্ভর করে গড়ে তুলবে। যদিও নমুনা গঠনকারী সর্বোত্তভাবে চেষ্টা করে যাতে নমুনাটি সঠিকভাবে জনসমষ্টির প্রতিনিধিত্ব করতে পারে, তা সত্ত্বেও এই সর্বোত্ত নমুনা গঠনের ক্ষেত্রে তার বিচার বিবেচনায় সর্বাধিক গুরুত্ব পায়। তো এই পদ্ধতি খুব উপযোগী বলে গণ্য হয় যখন জনসমষ্টি থেকে খুব কম সংখ্যক উপাদান নিয়ে নমুনা তৈরি করা হয়। তো এই রকম ক্ষেত্রে যদি সরল নিরপেক্ষ নমুনাকরণ পদ্ধতি অর্থাৎ সিম্পল র্যান্ডম স্যাম্পলিং অনুসরণ করা হয়, তাহলে কোনো গুরুত্বপূর্ণ উপাদানের নমুনায় যে অন্তর্ভুক্ত না হওয়া বা বাদ পড়ার সম্ভাবনা অনেক ক্ষেত্রে থেকে যায়। তো এই ক্ষেত্রে যে বিচারভিত্তিক নমুনাকরণ পদ্ধতির প্রয়োগ করা হয়, তো এই গুরুত্বপূর্ণ উপাদানের নমুনার অন্তর্ভুক্তি সুনিশ্চিত করা হয়। যদি বিষয়টি আমি একটু উদাহরণ দিয়ে আলোচনা করি, যে ধরা যাক কোনো কোম্পানির কর্মীদের যে কার্যকারিতা নিরূপণের জন্য ওই কোম্পানির মোট 100 জন কর্মী থেকে নিরপেক্ষভাবে 10 জন কর্মীকে বেছে নিয়ে একটি নমুনা তৈরি করা হলো। তো সেক্ষেত্রে নমুনায় হয়তো দেখা যাবে যে কোম্পানির সব বিভাগের প্রতিনিধিত্ব নেই, একটি বা দুটি বিভাগের কর্মীদের নিয়েই এই নমুনাটি গড়ে উঠেছে। তো সুতরাং কোম্পানি সমস্ত কর্মীদের কার্যকারিতা সম্বন্ধে নমুনার ফলাফল সঠিক ধারণা দিতে পারবে না। তো বিষয়টি যদি অন্যভাবে বলা যায় যে এই নমুনা সমীক্ষার ফলাফল গবেষণার উদ্দেশ্য সম্বন্ধে সঠিক ধারণা দিতে ব্যর্থ হয়। তবে ব্যক্তিগত বিচারভিত্তিক নমুনাকরণও যথাযথভাবে প্রয়োগ করা না হলে গবেষণার উদ্দেশ্য ব্যাহত হয়। এছাড়াও এই রকম পদ্ধতির অন্য একটি অসুবিধা হলো যে নমুনার ফলাফলের নির্ভরতা যাচাই করার কোনো সুযোগ থাকে না। তো যাই হোক, যখন কোনো জনসমষ্টির অজ্ঞাত চরিত্র বা বৈশিষ্ট্য জানার জন্য সমীক্ষা বা গবেষণা চালানো হয়, তখন জনসমষ্টিকে প্রথমে বৈশিষ্ট্য অনুসারে কতগুলি স্তরে ভাগ করা হয় এবং প্রতিটি স্তর থেকে বিচার বিবেচনার উপর নির্ভর করে নমুনার উপাদানগুলি বেছে নেওয়া হয়। এই রকম নমুনাটি অনেক বেশি প্রতিনিধিত্বমূলক হয়। তো এই ছিল বিচারভিত্তিক বা উদ্দেশ্যভিত্তিক নমুনাকরণ, যে নমুনাকরণ গবেষকের বিচার বা উদ্দেশ্যের উপর নির্ভর করে গড়ে ওঠে। দ্বিতীয় ভাগটি হচ্ছে সুবিধাজনক নমুনাকরণ অর্থাৎ কনভিনিয়েন্স স্যাম্পলিং। যখন নমুনা নির্বাচনে গবেষক বা অনুসন্ধানকারীর সুবিধার উপর গুরুত্ব আরোপ করা হয়, তখন তাকে সুবিধাজনক নমুনাকরণ বলা হয়। এই রকম নমুনাকরণ যেমন সম্ভাবনার বিষয়টি বিবেচনা করে না, তেমনি ব্যক্তিগত বিচারবোধের উপরও নির্ভর করে না। পরিবর্তে নমুনাটি কিভাবে তৈরি করলে গবেষণা চালাতে সর্বাধিক সুবিধা হবে তার উপর নির্ভর করে তৈরি করা হয়। কতগুলি তৈরির তালিকা, যেমন টেলিফোন ডাইরেক্টরি, গাড়ির রেজিস্ট্রেশনকরণ তালিকা, যখন কোনো নমুনা তৈরি করা হয় তখন তাকে সুবিধাজনক বা এই সুবিধাজনক নমুনাকরণ বলা হয়। তো এই রকম নমুনাকরণে যদি নিরপেক্ষ নমুনাকরণ পদ্ধতি ব্যবহার করা হয়, তাহলে একে নিরপেক্ষ বা ঝোঁকবিহীন নমুনাকরণ বলা হয়। তো এইরূপ নমুনা অন্তর্ভুক্ত উপাদানগুলি কখনোই জনসমষ্টির সঠিক প্রতিনিধিত্ব করতে কিন্তু পারে না। সেই কারণে এইভাবে তৈরি নমুনা পক্ষপাত দুষ্ট, যেটা হচ্ছে বায়াস হয় এবং কোনোভাবেই সন্তোষজনক বা স্যাটিসফাইড বলে গণ্য হয় না। তাছাড়াও এই পদ্ধতিতে
নমুনা তৈরি কতগুলি ব্যতিক্রমী দেখা যায়, যেমন যে ক্ষেত্রে জনসমষ্টির সম্পূর্ণ তথ্য পাওয়া যায় না, নমুনার উপাদানগুলি পরিষ্কারভাবে চিহ্নিত করা সম্ভব হয় না, এবং যে ক্ষেত্রে পরীক্ষামূলক গবেষণা অর্থাৎ পাইলট স্টাডি চালানো হয়। তো এরপরের যে ভাগটি আছে সেটি হচ্ছে অংশ বা ভাগ নমুনাকরণ অর্থাৎ কোটা স্যাম্পেলিং। এই অংশ বা ভাগ নমুনাকরণ হচ্ছে স্তরভিত্তিক নমুনাকরণের একটি বিশেষ ধরন। এই পদ্ধতিতে গবেষণার যে জনসমষ্টির চরিত্রের উপর ভিত্তি করে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হয়। এরপর এই প্রতিটি শ্রেণীর অন্তর্ভুক্ত উপাদান ও মোট জনসমষ্টির অন্তর্ভুক্ত উপাদানের মধ্যে অনুপাত বের করা হয়। এরপর এই অনুসন্ধানকারীদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়, অর্থাৎ কোন কোন শ্রেণীর কোন অংশের উপর তারা সমীক্ষা চালাবে। তো এইভাবে এই সম্পূর্ণ জনসমষ্টি থেকে আনুপাতিকভাবে তথ্য সংগৃহীত হয়। তো এই পদ্ধতির সুবিধা হলো যে জনসমষ্টির ধরনের উপাদানগুলিকে নিয়ে এক একটি স্তর গঠন করা হয় এবং এই স্তরগুলি থেকে তথ্য সংগ্রহ করা হয়। এর ফলে এই সংগৃহীত তথ্য জনসমষ্টিকে প্রতিনিধিত্ব করতে অনেকটাই সম্ভব হয় এবং গবেষণার ব্যয় হ্রাস পায়, অর্থাৎ গবেষণার যে খরচাটা হয় সেটা কমে যায়। তবে এই পদ্ধতির প্রধান অসুবিধা হলো যে জনসমষ্টির স্তরবিন্যাসের ক্ষেত্রে অনুমানকারী পক্ষপাতিত্ব দেখা যায়। এছাড়াও নমুনা নির্বাচনে যেহেতু নিরপেক্ষ নির্বাচন পদ্ধতি প্রয়োগ ঘটে না, তাই প্রাপ্ত ফলাফলের মধ্যে ভুল ত্রুটির পরিমাণ ও পরিসংখ্যানমূলক পদ্ধতি দ্বারা নির্ধারণ করা যায় না। তো এইভাবে নন প্রবাবিলিটি স্যাম্পেলিংয়ের ব্যাখ্যা আমরা করতে পারি। তো এই নন প্রবাবিলিটি স্যাম্পেলিংয়ের তিনটি উপভাগ সেই সম্পর্কে আলোচনা করলাম। তো এই হচ্ছে মোটামুটি স্যাম্পেলিংয়ের মেথড, যে মেথডটিকে আমরা প্রথমে দুটি ভাগে ভাগ করেছি। এক হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পেলিং এবং দ্বিতীয়টি হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পেলিং। তো প্রবাবিলিটি স্যাম্পেলিংয়ের আবার অনেকগুলি ভাগ আমরা দেখেছি, র্যান্ডম স্যাম্পেলিং, স্ট্রাকচারাল স্যাম্পেলিং, সিস্টেমেটিক স্যাম্পেলিং, কোটা স্যাম্পেলিং, এবং তার আবার অনেকগুলি উপভাগ আছে, সেগুলি নিয়ে আমরা আলোচনা করলাম। এবং তার সঙ্গে নন প্রবাবিলিটি স্যাম্পেলিং এবং তার যে তিনটি ভাগ সেটি নিয়ে আমরা আলোচনা করলাম, যেমন তোমার কনভেনেন্সিভ স্যাম্পেলিং এবং কোটা স্যাম্পেলিং এবং জাজমেন্ট অর পারপাসিভ স্যাম্পেলিং। তো স্যাম্পেলিং মেথড হচ্ছে এই। তো আমাদের আলোচনা এই অবধি, এবং এটা তোমাদের বলতে চাই যে এই স্যাম্পেলিং যে টপিকটা সেটা কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এখান থেকে বড় প্রশ্ন বরাবরই এসে থাকে। তো তোমরা এটাকে খুব কেয়ারফুলি স্টাডি করবে। তো যাই হোক, আশা করি বুঝতে অসুবিধা হবে না তোমাদের। প্রথমে ছকটা মাথায় করে নেবে যে এই স্যাম্পেলিংকে প্রথমে দুটি ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পেলিং এবং দ্বিতীয়টি হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পেলিং, এবং তারপরে প্রবাবিলিটি স্যাম্পেলিংকে আরও চারটি ভাগে ভাগ করা হয় এবং সেই চারটি ভাগের আরও উপভাগ আছে, এবং অন্যদিকে নন প্রবাবিলিটি স্যাম্পেলিংকে তিনটি ভাগে ভাগ করা হলো এবং এই ভাগগুলির বিস্তারিত আলোচনা করবে। অর্থাৎ এই যে ভাগগুলি আছে কনসেপ্টগুলি ভালোভাবে নেবে, এক্সাম্পলগুলো মাথায় রাখবে। তো এইভাবে নিয়ে প্রশ্নটা তৈরি করবে। তো এক্ষেত্রে আরেকটু বলতে চাই যে এই স্যাম্পেলিং স্টাডি করার সময় এর যে ইংরাজি যে শব্দগুলি আছে এগুলি কিন্তু সবসময় মনে রাখার চেষ্টা করবে। বাংলার যে ভাষা বা যে আছে সেগুলি অনেক সময় পরিবর্তিত হয়ে থাকে বা অন্যভাবে অন্য
ভাবে লেখে থাকে, তো সেটা বুঝতে তোমাদের অসুবিধা হতে পারে। তো সেক্ষেত্রে ইংরাজিটাকে প্রেফার করবে, এটাই সুবিধাজনক হবে। তো যাই হোক, এই ছিল আজকের আলোচনা। থ্যাংক ইউ।